উত্তর ইরাকে ভূপাতিত একটি ইরানি ওয়ান ওয়ে অ্যাটাক ড্রোনের অবিস্ফোরিত গোলাবারুদ নিষ্ক্রিয় করার সময় বিস্ফোরণে একজন আমেরিকান সেনা নিহত এবং আরেকজন আহত হয়েছেন। রবিবার এ তথ্য নিশ্চিত করেছে ইউএস সেন্ট্রাল কমান্ড। একই দিনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কংগ্রেসের রাশিয়ার উপর প্রস্তাবিত নিষেধাজ্ঞা বিলে ইরানকেও অন্তর্ভুক্ত করার আহ্বান জানান। এদিকে ইরান যুদ্ধ নিয়ে কূটনৈতিক ও সামরিক বিতর্ক আরও তীব্র হয়েছে। ইরান সংঘাতে প্রতিদিনই বাড়ছে প্রাণহানির সংখ্যা। শুক্রবার নিখোঁজ হওয়া 2 আমেরিকান সার্ভিস সদস্যের একজন নিহত হয়েছেন। রবিবার সেন্টকম জানায়, উত্তর ইরাকে ভূপাতিত একটি ইরানি ড্রোনের অবিস্ফোরিত গোলাবারুদ নিষ্ক্রিয় করার সময় বিস্ফোরণে একজন সেনা নিহত এবং আরেকজন আহত হন। নিখোঁজ সেনার সন্ধানে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষা সহ প্রয়োজনীয় প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সেন্টকম। নিহত ও নিখোঁজ সেনাদের পরিচয় এখন প্রকাশ করা হয়নি। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কংগ্রেসে রাশিয়ার বিরুদ্ধে প্রস্তাবিত নিষেধাজ্ঞা বিলে ইরানকেও অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন। ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে তিনি বলেন, মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করতে তেহরানের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়া উচিত। দ্য আটলান্টিকের লেখক টম নিকোলসের মতে, বর্তমান ইরানি শাসন ক্ষমতায় থাকা পর্যন্ত সংঘাতের অবসান কঠিন। এনার্জি সেক্রেটারি ক্রিস রাইট বলেছেন, মধ্যপ্রাচ্য ও বৈশ্বিক নিরাপত্তার জন্য ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা গুরুত্বপূর্ণ। ক্রিস রাইট আরও বলেন, সামরিক চাপের পাশাপাশি কূটনৈতিক সমাধানের পথও খোলা রয়েছে। ডেমোক্রেটিক সেনেটর মার্ক ওয়ার্নার বলেন, হরমুজ প্রণালী সংকটের কোনো দ্রুত সমাধান নেই। ওয়ার্নার আরও বলেন, শুধু বিমান হামলা চালিয়ে ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ করা সম্ভব নয়। স্থলবাহিনী মোতায়েন ছাড়া ইউরেনিয়াম মজুদ সম্পূর্ণ নিয়ন্ত্রণে নেওয়া অত্যন্ত কঠিন। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এক সাক্ষাৎকারে দাবি করেছেন, আমেরিকা ও ইসরায়েল ইরানকে পারমাণবিক কর্মসূচি ত্যাগের বিনিময়ে বিভিন্ন প্রস্তাব দিয়েছিল। তবে তার ভাষায়, ইরানের পারমাণবিক কর্মসূচি কোনো দর কষাকষির বিষয় নয়। ইরানকে না হুমকি দিয়ে না প্রলোভন দেখিয়ে তাদের অবস্থান পরিবর্তন করানো সম্ভব। از که شهید شده حتی از رئیس جمهور هم خبر قطعی نداشتم تا روز خبر رسید که ایشون زنده. নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ভোটার দমনের অভিযোগ আরও জোরালো হয়েছে। ভোটার তালিকা যাচাইয়ের নামে নির্বাচন কর্মকর্তাদের হুমকি দেয়া এবং ফেডারেল ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলেছেন ডেমোক্রেটিক আইন প্রণেতা, নির্বাচনী কর্মকর্তা ও নাগরিক অধিকার কর্মীরা। তারা দাবি করেছেন, এটি নির্বাচন নিরাপদ করার উদ্যোগ নয়, বরং ভোটারদের ভয় দেখানোর কৌশল। নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন ঘনিয়ে আসতেই দেশের নির্বাচনী নিরাপত্তা নিয়ে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। ভোটার তালিকায় নন সিটিজেনদের নাম খুঁজে বের করতে ফেডারেল ডাটাবেস ব্যবহারের নির্দেশ দিয়েছেন ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। নির্দেশ না মানলে সংশ্লিষ্ট স্টেটগুলোর ফেডারেল অনুদান বন্ধ এবং নির্বাচন কর্মকর্তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। ভার্জিনিয়ার ডেমোক্রেটিক কংগ্রেসম্যান জেমস ওয়াকিন্স বলেন, নন সিটিজেনদের ভোট দেওয়ার ঘটনা খুবই বিরল। তার দাবি, ট্রাম্প প্রশাসন যে অভিযোগ করেছে তার পক্ষে কোনো বিশ্বাসযোগ্য তথ্য নেই। ওয়াকিন্সের অভিযোগ, 2020 সালের নির্বাচনের মতো একই কৌশল অনুসরণ করে এবারও নির্বাচনের ফল নিয়ে আগাম সন্দেহ তৈরির চেষ্টা চলছে। কলোরাডোর সেক্রেটারি অব স্টেট জেনা গ্রিসওল্ড অভিযোগ করেন, ট্রাম্প প্রশাসন নির্বাচন কর্মকর্তাদের ভয় দেখাতে জাস্টিস ডিপার্টমেন্ট ও হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টকে ব্যবহার করছে। তার ভাষায়, নির্বাচনী ব্যবস্থা পরিচালনার সাংবিধানিক দায়িত্ব স্টেটগুলোর, ফেডারেল সরকারের নয়। অন্যদিকে লিগ্যাল ডিফেন্স ফান্ডের প্রেসিডেন্ট জেনাই নেলসনের মতে, ট্রাম্পের সাম্প্রতিক ভাষণের উদ্দেশ্য নির্বাচনকে নিরাপদ করা নয়, বরং ভোটারদের আস্থা দুর্বল করা। তিনি বলেন, নির্বাচনী জালিয়াতির ভিত্তিহীন অভিযোগ, ভোটার দমন এবং ভয়ভীতি এইসব গণতন্ত্রের জন্য প্রকৃত হুমকি। বিশ্লেষকরা বলছেন, মধ্যবর্তী নির্বাচন যত ঘনিয়ে আসছে, নির্বাচনী নিরাপত্তা, ভোটাধিকার এবং ফেডারেল সরকারের ভূমিকা নিয়ে রাজনৈতিক সংঘাত ততই তীব্র হচ্ছে। ফলে নভেম্বরের ভোট শুধু কংগ্রেসের ক্ষমতার ভারসাম্যই নয়, আমেরিকার গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর ওপর জনগণের আস্থার বড় পরীক্ষা হয়ে উঠতে পারে। দেশজুড়ে দ্রুতগতিতে ডেটা সেন্টার নির্মাণের প্রতিবাদে জর্জিয়ার অ্যাটলান্টা স্টেট ক্যাপিটলের বাইরে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দা অধিকার কর্মীরা। 42টি স্টেটে একযোগে অনুষ্ঠিত বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে এই সমাবেশের আয়োজন করা হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, টেক কোম্পানিগুলো স্থানীয় জনগণের মতামত উপেক্ষা করে বড় বড় ডেটা সেন্টার নির্মাণ করছে, যা পরিবেশ, পানি সম্পদ ও বিদ্যুৎ ব্যবস্থা এবং আশপাশের জনপদের উপর নেতিবাচক প্রভাব ফেলছে। এদিকে নিউ ইয়র্কের নতুন বড় ডেটা সেন্টার নির্মাণে 1 বছরের স্থগিতাদেশের সিদ্ধান্তকে সমর্থন করেছেন গভর্নর ক্যাথি হোকুল।
ডেটা সেন্টারের দ্রুত সম্প্রসারণের বিরুদ্ধে 42টি স্টেটের 142টি স্থানে বিক্ষোভ করেছেন অধিকার কর্মীরা। গত এক বছরে দেশজুড়ে এআই অবকাঠামোর সম্প্রসারণের ফলে স্থানীয় রাজনীতিতে তৈরি হওয়া অস্থিরতার প্রতিবাদে এই বিক্ষোভের আয়োজন করে হিউম্যানস ফার্স্ট নামে একটি সামাজিক সংগঠন। দেশব্যাপী এই প্রতিবাদের অংশ হিসেবে জর্জিয়ার অ্যাটলান্টায় স্টেট ক্যাপিটলের বাইরে বিক্ষোভ অনুষ্ঠিত হয়, যেখানে ডেটা সেন্টারের সম্প্রসারণের বিরোধিতা করে বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড বহন করতে দেখা যায় বিক্ষোভকারীদের। ডেটা সেন্টারের এই সম্প্রসারণকে অস্বচ্ছ দাবি করে এটিকে ব্যক্তি স্বাধীনতার উপর অগ্রহণযোগ্য হস্তক্ষেপ হিসেবে অভিহিত করেন তারা। I want politicians to pay attention and realize we are paying attention to this. We care and you need our permission. ডেটা সেন্টার নিয়ে নিজের উদ্বেগের কথা তুলে ধরেন 26 বছর বয়সী এক বিক্ষোভকারী। Which will be used to spy on them, take their jobs and concentrate power in the hands of unaccountable Silicon Valley elites. পরিবেশের উপর এসব ডেটা সেন্টারের ক্ষতিকর দিক তুলে ধরেন বিক্ষোভে অংশ নেওয়া ডেবোরা ডেভিস নামে অবসরপ্রাপ্ত এক শিক্ষিকা। I'm not looking forward to no trees, a lot of noise, just anything that comes with a data center. ড্যানিয়েল রেজলান নামে আরেক বিক্ষোভকারী জানান, ডেটা সেন্টার স্থাপনের ক্ষেত্রে স্থানীয়দের স্বার্থের চেয়ে নিজেদের মুনাফাকে বেশি গুরুত্ব দিচ্ছে টেক জায়ান্টরা। Data centers are not for the county, and so we're not doing something that's bettering the community. এদিকে সিবিএস নিউজকে দেয়া সাক্ষাৎকারে নিউ ইয়র্কে এক বছরের জন্য বড় ডেটা সেন্টার স্থাপনে নিষেধাজ্ঞার সিদ্ধান্তের যৌক্তিকতা তুলে ধরেন গভর্নর ক্যাথি হুকুল। তিনি জানান, নিষেধাজ্ঞার এই সময়ে ডেটা সেন্টারে বিদ্যুৎ ও পানি ব্যবহারের ফলে সাধারণ মানুষের জীবনে এর প্রকৃত প্রভাব নিয়ে বিস্তারিত সমীক্ষা চালানো হবে। এছাড়া ডেটা সেন্টার স্থাপনের ক্ষেত্রে স্থানীয় বাসিন্দাদের স্বার্থকে প্রাধান্য দেওয়ার জন্য কোম্পানিগুলোর উপর চাপ দেওয়া হবে বলেও উল্লেখ করেন গভর্নর। বাংলাদেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টি, শিল্পায়নের গতি বাড়ানো এবং নতুন কর্মসংস্থান তৈরি করাই বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শুক্রবার নিউ ইয়র্ক সিটির ব্রঙ্কসে আয়োজিত মতবিনিময় সভায় তিনি বলেন, নানা বৈশ্বিক ও অভ্যন্তরীণ চ্যালেঞ্জ মোকাবিলা করেও সরকার দেশীয় ও বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে কাজ করে যাচ্ছে। মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি ছিল খন্দকার আব্দুল মুক্তাদিরের প্রথম আমেরিকা সফর। নিউ ইয়র্কের ব্রঙ্কসে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রবাসী বাংলাদেশিরা, বিশেষ করে সিলেট অঞ্চলের বাসিন্দারা বিভিন্ন সমস্যা, বিনিয়োগের সুযোগ এবং নিজ নিজ এলাকার উন্নয়ন নিয়ে মন্ত্রীর সঙ্গে মতবিনিময় করেন। অনুষ্ঠানে বিভিন্ন স্টেট থেকে আসা প্রবাসী বাংলাদেশিরাও অংশ নেন। খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, কর্মসংস্থান বৃদ্ধি, শিল্পায়ন, রপ্তানি সম্প্রসারণ এবং বিনিয়োগ বান্ধব পরিবেশ গড়ে তুলতে সরকার নানামুখী উদ্যোগ বাস্তবায়ন করছে। তার মতে বেকারত্ব কমিয়ে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করাই সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। এই কর্মসংস্থানের জন্য একটা হচ্ছে বিনিয়োগ দরকার, আর বিনিয়োগের সহায়ক পরিবেশ তৈরির জন্য কয়েকটা রিকোয়ারমেন্ট আছে। তার মধ্যে একটা হচ্ছে জ্বালানি সমস্যার সমাধান। এগুলি আমি আপনাদের এত ডিটেলস বোঝানোর এখন সময় নাই, কিন্তু এগুলো অনেক বড় বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জগুলি মেটানোর জন্য আমরা আমাদের সাধ্যমতো পরিশ্রম করছি। একটা বিজনেস শুরু করতে গেলে বাংলাদেশে এখনো 355 দিন লাগে। সভায় মন্ত্রী তার নির্বাচনী এলাকা সিলেট 1 এর চলমান উন্নয়ন কর্মকাণ্ড নিয়েও কথা বলেন। তিনি অবকাঠামো উন্নয়ন, শিল্পায়ন এবং আঞ্চলিক অর্থনৈতিক কার্যক্রম সম্প্রসারণে সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন। পুরো প্রসেসটা যেন একজন নতুন ইনভেস্টরের দরজায় দরজায় সরকারের এজেন্সিতে ঘোরা না লাগে, অনলাইনে পুরো প্রক্রিয়াটা যাতে সম্পন্ন করতে পারেন, সেগুলির জন্য আমরা কাজ করছি। নিউ ইয়র্ক সিটির কুইন্সে ব্যক্তিগত উদ্যোগে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ বড় পর্দায় প্রদর্শনীর আয়োজন করা হয়। কুইন্সে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির অনেকেই এতে খেলা উপভোগ করেন। কমিউনিটিকে ঐক্যবদ্ধ করতেই এই আয়োজন করা হয় বলে জানান আয়োজকরা। বিশ্বকাপের ফাইনাল ম্যাচ যা প্রতি মুহূর্তে ছড়িয়েছে টান টান উত্তেজনা, সেই উত্তেজনা তৈরি করেছিল অভূতপূর্ব উন্মাদনা। আর উন্মাদনা, ফুটবল প্রেম এবং কমিউনিটিকে এক সুতোয় গাঁথতেই ব্যক্তিগত উদ্যোগে বড় পর্দায় আয়োজন করা হয়েছিল জমজমাট এই প্রদর্শনী।
এবারের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে, যেখানে আসন সংখ্যা সীমিত হওয়ার পাশাপাশি টিকিটের দামও ছিল আকাশচুম্বী। তাই ফুটবলের জনপ্রিয়তায়, কমিউনিটির সম্পৃক্ততায় এই আয়োজন করা হয়েছে বলে জানান তারা। ওয়ান গেম, ওয়ান ওয়ার্ল্ড, ওয়ান গোল। সব বিশ্বের মধ্যে সম্প্রীতি বজায় রাখতে চাই আমরা, এবং বাঙালি কমিউনিটি যেন এই ওয়ার্ল্ড কাপ খেলার মাধ্যমে, ফুটবলের মাধ্যমে একত্রিত হয়। ইচ্ছা ছিল যে এই স্টেডিয়ামে খেলা দেখা, কিন্তু আসলে হাই প্রাইসের কারণে যেতে পারে নাই, এবং শেষ দিকে টিকিট প্রাইস অনেক হাই হয়ে গেছিল। নিজেদের দেশ কিংবা দলকে ছাপিয়ে বাংলাদেশি আমেরিকানরা আর্জেন্টিনা এবং স্পেনের সমর্থনে নিজেদের গলা ফাটিয়েছেন। প্রিয় দলের জয়ের বিষয়ে ম্যাচ জুড়ে দারুণ আশাবাদী ছিলেন তারা। চাই আমাদের দেশ একদিন আমরা এই বিশ্ব খেলার মঞ্চে দেখতে চাই আমাদের দেশকে। সো তাদেরও লার্ন করা উচিত, অনেক কিছু খেলা দেখেই তো খেলা শিখতে হবে। ছোটবেলা থেকেই আমি আর্জেন্টিনাকে সাপোর্ট করি, আমিও আশা করি আমাদের দেশও একদিন খেলবে। এ ধরনের ম্যাচ আয়োজন কমিউনিটিকে আরো ঐক্যবদ্ধ করবে বলে মনে করছেন অনেকে। চমৎকার এই আয়োজনের জন্য আয়োজকদের অশেষ ধন্যবাদও জানান তারা। এর মাধ্যমে নিউ ইয়র্ক সহ নিজেদের সামগ্রিক উন্নয়নে অংশ নেওয়া আরো সহজ হবে বলে মত প্রকাশ করেন সংশ্লিষ্টরা। সবাই আনন্দ করছে, কে কোন দল সাপোর্ট করে সেটা বড় কথা না। শেষ পর্যন্ত স্পেনের জয়ে উচ্ছ্বাস ও উল্লাসে ফেটে পড়েন সমর্থকরা। জয় পরাজয় ছাপিয়ে বাংলাদেশ কমিউনিটি ঐক্যবদ্ধ থাকবে এবং আগামী দিনে নিউ ইয়র্কে নীতিকে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে এই ঐক্যবদ্ধ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই ব্যক্তিগত উদ্যোগে আয়োজন করা হয়েছে বড় পর্দায় খেলার আয়োজন। ফিফা বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে স্পেনের ঐতিহাসিক জয়ে নিউ জার্সির আটলান্টিক সিটিতে আনন্দ উল্লাসে মেতে ওঠেন সেখানে বসবাসরত স্প্যানিশ ও বাংলাদেশি সমর্থকরা। ম্যাচ শেষের বাঁশি বাজার সাথে সাথেই পুরো আটলান্টিক সিটি রূপ নেয় এক উৎসবের নগরীতে। স্পেনের টিকে টাকা আর আক্রমণাত্মক ফুটবলের জাদুতে মুগ্ধ পুরো বিশ্ব। রেফারির শেষ বাঁশি বাজার পর থেকেই সেই জয়ের আনন্দ ও উন্মাদনা আছড়ে পড়ে নিউ জার্সির আটলান্টিক সিটিতেও। প্রবাসী সমর্থকদের বাঁধ ভাঙা উচ্ছ্বাসে চারপাশ যেন এক টুকরো মাদ্রিদে পরিণত হয়। স্পেন এবার লামিন ইয়ামালের হাতে প্রথমবারের মতো বিশ্বকাপ তুলে দিয়েছে, এজন্য আমি অত্যন্ত আনন্দিত। স্পেন দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতায় স্পেনকে অভিনন্দন জানাচ্ছি। দ্বিতীয়বারের মতো স্পেনের বিশ্বজয়ের এই গৌরব উদযাপনে আটলান্টিক সিটির প্রবাসী সমর্থকরা একে অপরকে জড়িয়ে ধরে উল্লাসে মাতেন। পর্দার সামনে বসে থাকা সমর্থকরা প্রতিটি মুহূর্তে উৎকণ্ঠা আর উত্তেজনায় পার করেন পুরো ম্যাচ। So I'm really excited for Spain to play today. I mean, there's great players. There's Raji, Lamine, Oyarzabal. They're all great, and I'm excited to see how they play today. দ্বিতীয়বারের মতো স্পেন চ্যাম্পিয়ন হয়, আমরা খুবই আনন্দিত। স্পেনকে অভিনন্দন। পুরো ম্যাচ জুড়ে স্পেনের খেলোয়াড়দের আত্মবিশ্বাসী ও আক্রমণাত্মক ফুটবল মুগ্ধ করেছে বিশ্বব্যাপী স্পেন সমর্থকদের। বিশেষ করে তরুণ সেনসেশন লামিন ইয়ামাল ছিলেন দুর্দান্ত ছন্দে, যিনি নিজের প্রথম বিশ্বকাপে শিরোপা জয় করেছেন। অনেকেই এই ম্যাচকে ফুটবল ইতিহাসে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের নেতৃত্ব হস্তান্তরের প্রতীক হিসেবেও দেখছেন। সমর্থকরা আশাবাদ ব্যক্ত করে জানান, স্পেনের এই জয়যাত্রা আগামী বছরগুলোতে অব্যাহত থাকবে এবং বিশ্ব ফুটবলে তাদের এই আধিপত্য বজায় থাকবে চিরকাল। স্পেন যেন আধুনিক ফুটবলের এক নিখুঁত ক্যানভাস, যে ক্যানভাসে তারা এঁকেছে ফুটবল শৈলীর নান্দনিক এক ছবি, যে ছবির মুগ্ধতা অন্তরে ধারণ করে ফুটবল প্রেমীরা অপেক্ষায় থাকবে আরো 4টি বছরের পরবর্তী বিশ্বকাপের জন্য।